আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন আকাশবাণী কলকাতা পডকাস্ট। আকাশবাণী কলকাতা পডকাস্টে আজ শুনবেন নিপা ভাইরাস সংক্রমণ ও সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এইমস কল্যাণীর সংক্রামক ব্যাধি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডাক্তার সায়ন্তন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারটি নিয়েছেন গবেষক বিজ্ঞানী ডক্টর নীলোৎপল বন্দ্যোপাধ্যায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, গত জানুয়ারি মাসে বাংলার পৌষ মাসে আমাদের বাংলায় নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ শ্রোতা বন্ধুদের জন্য নিপা ভাইরাস কি, চিকিৎসা বিজ্ঞানের গুরুত্ব কি, জনস্বাস্থ্যের গুরুত্ব কি, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। সায়ন্তন দা, এই যে দুজন নিপা রোগী শনাক্ত হলেন এবং তাদের চিকিৎসা হলো, তুমি সেটা কিভাবে করলে সেটা যদি একটু বলো। 10ই জানুয়ারি রাত্রিবেলায় আমি তখন হাসপাতালে বাইরে ছিলাম, কলকাতায় ছিলাম। তো সেই সময় বারাসাতে অবস্থিত একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে আমার এক বন্ধু নিউরোলজিস্ট ডক্টর অনন্যা দাস, তার কাছ থেকে একটা ফোন পাই। ওনার কাছে একটি বছর 25 যুবক ভর্তি ছিল, তার ব্যাপারে আমাকে ফোন করে, বলে যে যুবকটি অসুস্থ, তিনি পেশায় হচ্ছেন একজন পুরুষ নার্স, সেই হাসপাতালেরই কর্মী। গত কিছুদিন ধরে সে জ্বরে ভুগছে, জ্বরের পর তার শ্বাসকষ্ট শুরু হয় এবং 9 তারিখে প্রথম একটু ভুল বকতে শুরু করে এবং 10 তারিখ থেকে তার বেশ ভালো রকম একটা মৃগীর মতন এপিলেপটিক সিজার্স হয় এবং খিঁচুনি হওয়ার পরে সে অজ্ঞান হয়ে যায় এবং তাকে ভেন্টিলেট করতে হয় এবং সে অবচেতন অবস্থায় রয়েছে, এনকেফেলাইটিস। তার এমআরআই করার পরে ডক্টর অনন্যা দাসের মনে হয় যে এই এমআরআইটা একটু অন্যরকম লাগছে, এমআরআইটা ঠিক মেলানো যাচ্ছে না অন্যান্য কিছু ক্ষেত্রে। সেই বিষয়েও আমার মতামত চাই, এমআরআই ছবিটি হোয়াটসঅ্যাপে পাঠায় এবং পাঠিয়ে ঘটনাচক্রে বলেন যে ঠিক এরকমই আরও একটি রোগী কিছুদিন আগে এমআরআই হয়েছে ওদের হাসপাতালে, তার ক্ষেত্রেও এরকম একটা চিত্র দেখা যাচ্ছে এবং সেই রোগীটিও অন্য একটি ওয়ার্ডে ভেন্টিলেটেড রয়েছে। তো আমরা এই পরপর দুটো রোগী পেলাম, এটা দেখি দাদা এটার মধ্যে কোনো অন্যরকম কিছু দেখা যাচ্ছে কিনা। সেই এমআরআইটা দেখার পরেই এবং ঘটনাটা শোনার পরেই আমরা বুঝতে পারি যে একই হাসপাতালের মধ্যে ক্লাস্টার অফ কেসেস বলি আমরা, যেটা একটা অ্যাটিপিক্যাল এনকেফেলাইটিসের ক্লাস্টার তৈরি হয়েছে এবং এই এনকেফেলাইটিসটা অন্যান্য এনকেফেলাইটিসের থেকে একটু অন্যরকম। দুজনের ক্ষেত্রেই কিন্তু ফুসফুসেও সংক্রমণ রয়েছে এবং ফুসফুসে আমরা যেটাকে বলি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বা ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অর্থাৎ শরীরের রক্তে অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা কমে যাওয়া এবং তার জন্য অক্সিজেনের রিকোয়ারমেন্ট হওয়া এবং পেশেন্টকে ভেন্টিলেটরে দিতে হওয়া। যখন দুজন রোগীর ব্যাপারে এটা শুনলাম তখনই দেরি না করে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এই রোগীদেরকে আইসোলেট করা হোক ইমিডিয়েটলি। যারা এদেরকে হ্যান্ডেল করবেন, সমস্ত হেলথ কেয়ার ওয়ার্কার এবং চিকিৎসকরা, তারা যেন অবশ্যই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই ব্যবহার করেন, N95 মাস্ক ব্যবহার করেন, গ্লাভস ব্যবহার করেন এবং এনাদের থেকে যে কোনো স্যাম্পল এবং এনাদের কেয়ার করার মাধ্যমে যা বর্জ্য পদার্থ তৈরি হবে সেগুলো যেন আলাদা করে ফেলা হয় মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের নিয়ম মেনে। এইটা বলার পরে আমার মাথার মধ্যে যেটা চলতে থাকে সেটা হচ্ছে যে অধুনা ভারতবর্ষে এবং ভারতীয় উপমহাদেশে আমরা যদি গত 20 বছরের মধ্যে যা যা এনকেফেলাইটিস সিনড্রোমের অসুখগুলো দেখি, তার মধ্যে খুব দ্রুত প্রোগ্রেসিভ এনকেফেলাইটিস যার সাথে ARDS একসাথে হয়, এইরকম রোগের সংখ্যা কিন্তু বেশি নেই। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুজন যে রোগী সেই হাসপাতালেরই পুরুষ নার্স আর একজন মহিলা নার্স, দুজনেরই বয়স 25 এবং দুজনেই প্রায় কাছাকাছি সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পুরো ব্যাপারটা নিপা ভাইরাস ছাড়া অন্য কোনো কিছুর সাথেই কিন্তু খুব একটা মেলানো যাচ্ছে না। এই সন্দেহটা আমার তীব্র হয় এবং পরের দিন রোববার 11 তারিখ ভোরবেলায় আমি দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে আসি এবং আমার এইমস কল্যাণীর যে ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরি থেকে টেকনিশিয়ান নূর এবং মাল্টিটাস্কিং স্টাফ সন্তু, তারা রবিবার ছুটির দিনে সমস্ত জিনিসকে জড়ো করে এসে পৌঁছয় সেই বারাসাতের হাসপাতালে।
গিয়ে আমরা সমস্ত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং N95 মাস্ক ইত্যাদি পরে সেই রুগীদেরকে দেখে তাদের নমুনা সংগ্রহ করি। সাধারণত এই রুগীর সঠিক কারণ নির্ণয় করতে গেলে বিভিন্ন রকমের নমুনা নিতে হয় এবং মাল্টি স্যাম্পল টেস্টিং ছাড়া এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা অনেকগুলো স্যাম্পল নিই, নাকের থেকে নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব, রক্তের স্যাম্পল, মূত্রের স্যাম্পল, এরকম বেশ কিছু স্যাম্পল নেওয়ার পরে আমরা সেই স্যাম্পলটা নিয়ে দ্রুত এইমস কল্যাণীতে চলে আসি। তার আগে আমরা হাসপাতালে আর কারোর মধ্যে না ছড়িয়ে পড়ে সেই জন্য পেশেন্টদেরকে একেবারে আইসোলেট করতে বলি এবং যিনি দায়িত্বপূর্ণ চিকিৎসক ছিলেন ওখানে তাদেরকে বলি যে আমাদের সন্দেহের কথা, নিপার কথা। এবং ওনারা সবাই জানেন যে ভারতীয় উপমহাদেশে নিপা প্রায় 70-75% বা তারও বেশি, কেরালাতে প্রায় 90% অবধি এর কিন্তু মর্টালিটি দেখা গেছে। যারা যারা এই পেশেন্টের কন্ট্যাক্টে এসছিল তাদের কোনো সিমটম হচ্ছে কিনা এইটা জানতে বলে, যদিও আমি খুব বেশি কথা বলতে চাইনি ওই মুহূর্তে, কারণ প্যানিকের সৃষ্টি হবে এবং সেই মুহূর্তে আমাদের কাছে টেস্টের রিপোর্ট নেই। মুশকিলের ব্যাপার হচ্ছে যে নিপা ভাইরাসের কিট সেইটা প্রায় গোটা পশ্চিমবঙ্গেই কারোর কাছে নেই। ঘটনাচক্রে আমরা নিপা নিয়ে সন্দিহান ছিলাম এবং একটা অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোমের সার্ভে করছিলাম এইমস কল্যাণীর তরফ থেকে। তো আমার কাছে কিছু নিপার কিট রাখা ছিল, RT-PCR এর কিট। আমরা দ্রুত সেই স্যাম্পলগুলো নিয়ে টেস্ট করি এবং কয়েক ঘন্টার মধ্যে আমরা নিপা ভাইরাস শনাক্ত করি ওই স্যাম্পলের মধ্যে। শনাক্ত করার সাথে সাথে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই স্যাম্পল এবং এই দুজন রুগী এবং এই পুরো ব্যাপারটা একটা দেশের বায়োসিকিউরিটি থ্রেট। কারণ এমন একটা রোগ নিয়ে আমরা ডিল করছি যে রোগ এক মানুষের থেকে আরেক মানুষের মধ্যে ছড়াতে পারে এবং যে রোগের মারণশীলতা 70-90%, যেটা এবোলার থেকেও দ্বিগুণ মারণশীলতা। বুঝতে হবে আমাদের এবোলার মর্টালিটি কিন্তু আমরা 40-45% বেশি পাইনি আফ্রিকাতে, এবং পরবর্তীকালে যখন রেড ক্রস এবং WHO ঝাঁপিয়ে পড়েছিল তার মারণশীলতা আরও কমেছিল। এই ক্ষেত্রে আমরা তার দ্বিগুণ মারণশীলতার একটা রোগ নিয়ে ডিল করছি। একেবারে কলকাতার শহরের ভেতরেই বলা যায়, এয়ারপোর্ট থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তরে একটি মাল্টি স্পেশালিটি হসপিটালের মধ্যে এমন দুজন রুগী রয়েছেন যেখানে তার আশেপাশে প্রচুর রুগী রয়েছেন, বহু স্বাস্থ্যকর্মী রয়েছেন। এমন বহু স্বাস্থ্যকর্মী রয়েছেন যারা সরাসরি স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত নন কিন্তু হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যুক্ত, যারা হয়তো অ্যাডিকুয়েট পিপি পড়েন না যতক্ষণ না এটা জানা যাচ্ছে। এমত অবস্থায় যাতে প্যানিক না ছড়িয়ে পড়ে এবং যাতে সঠিক সিদ্ধান্তগুলো গ্রহণ করা যায়, সেই জন্য এই রিপোর্ট পজিটিভ আসার সাথে সাথে এইমস কল্যাণী ডিরেক্টর ডক্টর অরবিন্দ সিনহা, ICMR এর ডিরেক্টর জেনারেল ডক্টর রাজীব বাল এবং ভারতবর্ষের নীতি আয়োগের স্বাস্থ্যের যিনি অধিকর্তা প্রফেসর বিনোদ পাল, এই তিনজনকে আমি সরাসরি জানাই। জানানোর সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে যে আমাকে বলা হয় যে নমুনাটাকে বায়োসিকিউর ভাবে ইমিডিয়েটলি যেন আমি NIV পুনেতে পাঠিয়ে দিই কনফার্মেটরি টেস্টের জন্য। তো আমি টেস্টের যে বিভিন্ন প্যারামিটারগুলো হয়, পজিটিভ কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল, PCR এর কার্ভ ইত্যাদি, যা দেখে বোঝা যায় যে টেস্টের উপর আমাদের কনফিডেন্সটা কতটা, সেই সমস্ত প্যারামিটারগুলো আমি পাঠিয়ে দিই হায়ার অথরিটির কাছে এবং তারাও দেখে বুঝতে পারেন যে আমরা সঠিক রোগ নির্ণয় করেছি। এবং সেই দিনই রাত্রি 1:30-2টোর সময় স্যাম্পল পাঠিয়ে দেওয়া হয় NIV পুনেতে। এবং এরপরে অসাধারণ ব্যাপার ঘটে, যেরকম জিনিস আমি কোনোদিন দেখিনি। প্রায় রাত্রি 2-3টে অবধি আমার কাছে কম করে 100 ফোন এসেছে। সেই ফোন হচ্ছে NIV পুনের থেকে, ICMR এর ডিরেক্টরেটের থেকে, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক থেকে, দেশের স্বাস্থ্যমন্ত্রক থেকে। এবং পুরো ব্যাপারটাই ছিল যে এই রোগীদের কিভাবে আমরা আইসোলেট করে অন্য কারোর মধ্যে না ছড়াতে পারি, এই রোগীদের চিকিৎসার কি ব্যবস্থা করতে পারি এবং কত দ্রুততার সাথে পরের দিন ভোরবেলাতেই আমরা এই রোগটাকে আটকে ফেলার সমস্ত ব্যবস্থা নিতে পারি, তার প্ল্যানিং এবং প্রোগ্রামিং হয়েছে। তো এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। প্যান্ডেমিক প্রিপেয়ারনেসে তার মানে তুমি বলছো যে ভারতবর্ষ কোভিডের পর অনেকখানি এগিয়েছে। ভারতবর্ষে কোভিড ম্যানেজ করার আমার অভিজ্ঞতা ছিল। বেলেঘাটা ID হসপিটালে আমি কোভিড ICU এর ইনচার্জ ছিলাম পুরো ডেল্টার সময়টা, 2021টা গোটাটা জুড়েই। এবং তার আগে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় WHO তে চাকরি করতাম কোভিডের প্রথম বছরে। আমার কিছুটা ধারণা তৈরি হয়েছিল, কিন্তু নিপার মতন এরকম একটা রোগ জানতে পারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে NIV পুনের থেকে বিশেষজ্ঞরা উড়ে চলে আসবেন ফ্লাইট ধরে, দিল্লির থেকে বিশেষজ্ঞরা চলে আসবেন
এবং এই রকম একটা দ্রুততার সাথে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে এরকম একটা অ্যাসিস্ট্যান্স এবং কোঅপারেশনের মাধ্যমে এই রকম একটা যোগ্য তৈরি হবে, এটা আমি সত্যি ভাবতে পারিনি। মানে সংক্রামক রোগের একজন চিকিৎসক হিসেবে এটা আমাদের কাছে একটা স্বপ্ন। ঠিক। এবং আমি মনে মনে কিন্তু ভয় পাচ্ছিলাম যে কিভাবে এই দুজন রোগীকে আমরা সামলাবো। ঠিক। এবং এই রোগ যদি ছড়িয়ে পড়ে আরো কতজনের মধ্যে হতে পারে, কন্ট্যাক্ট ট্রেসিং আমি করব কি করে। তো অদ্ভুতভাবে একদিনের মধ্যে সমস্ত অর্গানাইজেশনগুলো অ্যাক্টিভেটেড হয় এবং একটি ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম তৈরি হয়। কেন্দ্রীয় সরকারের একটি বড় সংস্থা রয়েছে সেন্ট্রাল এভিনিউর উপরে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ। সেখানে ডক্টর মানস রয়েছেন তার ডিরেক্টর। ডক্টর মানসকে সেই টিমের ইনচার্জ করা হয় এবং আমাকে রাখা হয়, আরও দু একজন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা থাকেন। এবং পরের দিনই সকালবেলার মধ্যে আমরা আলাদা করে এই যে দুজন রোগী, তারা গত 14 দিন বা গত 21 দিনে সাধারণত নিপার যে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়, মানে হচ্ছে সংক্রমণটা যখন হলো তখন থেকে রোগের সিমটমটা যখন হবে তার মধ্যেকার যে গ্যাপটা, তো আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে গত 21 দিনে এই পুরুষ নার্স এবং মহিলা নার্স এনারা কোথায় কোথায় গেছেন, কিভাবে ব্যাপারটা হয়েছে, পুরো ব্যাপারটা আমাদের বোঝাটা দরকার। আমরা প্রাথমিকভাবে যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে যে পুরুষ নার্সটির ক্ষেত্রে এনকেফেলাইটিসের সিমটম হয় কিন্তু 9 তারিখ বিকেলবেলায়। আচ্ছা। প্রথম সে ভুল বকতে শুরু করে। আচ্ছা। প্রাথমিকভাবে ডাক্তার মনে করেছিলেন যে তার কিছু সাইকিয়াট্রিক সমস্যা হচ্ছে, এরকমই হয় এনকেফেলাইটিসের ক্ষেত্রে। এবং 10 তারিখ সকালে তার একেবারে খিঁচুনি হয়। মহিলা নার্সটির ক্ষেত্রে কিন্তু প্রথম এনকেফেলাইটিস ধরা পড়ে 4 তারিখ। আচ্ছা। প্রাথমিকভাবে আমরা কিন্তু ভেবেছিলাম যে এই মহিলা নার্স ইনি হচ্ছেন ইন্ডেক্স কেস, ইনি প্রথম রোগটাকে নিয়ে এসছেন এবং এনার থেকে পুরুষ নার্সের মধ্যে সংক্রমিত হচ্ছে। কেন ভেবেছিলাম বলি, আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে এই মহিলা নার্স কিছুদিনের জন্য হাসপাতাল থেকে ছুটি নিয়ে 19-20 তারিখে নদিয়া জেলায় প্রায় বাংলাদেশ বর্ডারের কাছে ঘুগরাগাছি বলে একটি গ্রামে মাসির বাড়িতে বেড়াতে যায় একটি বিয়ে বাড়ি উপলক্ষে। তারপর ফিরে আসে। ফিরে আসার পর থেকেই তার শরীরটা ভালো ছিল না, সামান্য সর্দি কাশি ছিল। তাই নিয়েই সে ডিউটি করে ধরো 19 থেকে 31 তারিখ অবধি। আমরা খবর নিয়ে জানতে পারি যে ঘুগরাগাছি গ্রামের আশপাশে খেজুর গাছ রয়েছে, খেজুর রস খাওয়ার অভ্যাস রয়েছে। যদিও নার্সটির মা পরিষ্কার বলেন যে খেজুর রস তার মেয়ে খেয়েছে বলে তাদের জানা ছিল না। তো এর মধ্যে তার আবার 28-29 তারিখ থেকে একটু বেশি জ্বর আসে। তার মধ্যে সে 31 তারিখে একটি পরীক্ষা দিতে যায় বর্ধমানে এবং 31-এর পর থেকে কিন্তু তার বাড়াবাড়ি জ্বর হয়। 3 তারিখ রাত্রে সে যে ঘুমিয়েছিল, 4 তারিখ কিন্তু আর তার ঘুম ভাঙে না। সকালবেলা থেকেই বাড়ির লোক খেয়াল করেন যে তার খিঁচুনি হচ্ছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে এবং তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বর্ধমান মেডিকেল কলেজে দিন 2-3 ছিল। 6 তারিখে বর্ধমান মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা হয় বারাসাতে যে হাসপাতালে সে চাকরি করত সেই হাসপাতালে। 6 তারিখ থেকেই সে ভেন্টিলেটরে রয়েছে। আর এই ছেলেটির 9 তারিখ লেট রাত্রে প্রথম প্রলাপ বকা এবং 10 তারিখ থেকে এনকেফেলাইটিস। প্রাথমিকভাবে সন্দেহ হয়েছিল যে একই সময়ে ডিউটিতে ওয়ার্ডে থাকাকালীন এই রোগটির সংক্রমণ হয়েছে। কিন্তু অধ্যাপক রিভু বসু, যিনি ডক্টর মানসের সাথে এই আউটব্রেক ইনভেস্টিগেশনের মধ্যে ছিলেন, তিনি কিন্তু সন্দেহ করেন যে এরকম কি হতে পারে যে এরা দুজনেই সেকেন্ডারি কেস, প্রাইমারি কেস কি অন্য কেউ। এইটা ভাবার পরে আমরা হাসপাতালের রেকর্ড ঘাঁটতে শুরু করি, খুঁজতে শুরু করি যে এই হাসপাতালে ওই দুজনে মিলে অ্যাটেন্ড করেছে এরকম কোনো এনকেফেলাইটিসের রোগী আছে কিনা। খুঁজতে 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 আমরা দেখতে পাই যে এই হাসপাতালে 19 তারিখ এমন একজন রোগী ভর্তি হন যিনি 55 বছরের রোগিনী। এনকেফেলাইটিসের ফিচার নিয়ে ইনি হাসপাতালে ভর্তি হন। 19, 20, 21 তিনি হাসপাতালে থাকেন। 21 তারিখ রাত্রে তার অবস্থার অত্যন্ত অবনতি হয় এবং 22 তারিখ ভোরবেলায় তার মৃত্যু হয়। এই সময়ে এনারা দুজনেই একসাথে রাত্রের ডিউটিতে ছিলেন এবং তাদের কিন্তু এই রোগিনীর থেকে যথেষ্ট এক্সপোজার হয় এবং এই রোগিনীর মৃত্যুর সময়ে এরা সিপিআর দিয়েছেন, কাছাকাছি থেকে সমস্ত নার্সিং কেয়ার দিয়েছেন। এই পুরো ব্যাপারটা আমরা হসপিটালের রেকর্ডে দেখতে পেলাম এবং সেই রাত্রে যে আইসিইউ এর সিসিটিভি ক্যামেরা ছিল তাতেও আমরা বুঝতে পারলাম যে এনারা এর কাছাকাছি ছিলেন। এরপরে কিন্তু আমাদের মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধে যে খুব সম্ভবত প্রাইমারি ইন্ডেক্স কেস হচ্ছেন এই মহিলা, যার থেকে এই দুজন রোগীর অসুখটা হয়েছে। তো যাই হোক,
এখন অব্দি WHO-র তরফ থেকেই বলুন বা চিকিৎসা বিদ্যায় সেভাবে ড্রাগ অফ চয়েস কিছু বলা নেই। কিন্তু আমাদের যে অ্যানিমাল স্টাডি, হ্যাঁ, এবং ইনভিট্রো স্টাডি অর্থাৎ সেল কালচারে যা স্টাডি রয়েছে, তাতে আমরা দেখেছি যে মুখে খাওয়ার রিবাভিরিন আর মুখে খাওয়ার ফ্যাভিপিরাভির ট্যাবলেট, এই দুটোর নিপার ওপরে বেশ ভালো কাজ রয়েছে। ফ্যাভিপিরাভিরের কাজটা অনেক বেশি, রিবাভিরিনের কাজটা অপেক্ষাকৃত কম। এবং ইনজেক্টেবল রেমডেসিভির যে ওষুধটা প্রাথমিকভাবে এবোলার জন্য তৈরি হয়েছিল এবং কোভিডে আপনারা জানেন যে প্রচন্ড ব্যবহার হয়েছে, কোভিডেও করোনা ভাইরাসের ওপরেও রেমডেসিভিরের বেশ ভালো রকম এফেক্ট ছিল। তো যেই দিনকে নিপা ভাইরাস ধরা পড়ে সেই দিন রাত্রিবেলা থেকেই কিন্তু আমরা প্রথম ডোজ অফ রিবাভিরিন চালু করা হয়। রেমডেসিভির পেতে আমাদের একটু সময় লেগেছিল, কারণ রেমডেসিভির কোভিডের পর থেকে রেমডেসিভিরের ব্যবহার যেহেতু কমে গেছে, সেহেতু রেমডেসিভির স্টকে ছিল না, রেমডেসিভির অন্য শহর থেকে আনাতে হয়। 2-3 দিনের মধ্যেই রেমডেসিভির চালু করা হয়। তো সায়ন্তনদা, এই যে নিপা ভাইরাস, এই নিপা ভাইরাসের উৎস কোথায়, ইতিহাসটা যদি একটু বলো। প্রথম 1998-99 সালে মালয়েশিয়া সিঙ্গাপুর অঞ্চলে যেটা হয় সেটা হচ্ছে যে এল নিনো গরম হাওয়ার প্রভাবে আশপাশে অনেক জায়গায় ফসল এবং ফল এইসব নষ্ট হওয়ার জন্য বাদুড়, বিশেষ করে ফল খেকো বাদুড়, টেরোপাস ব্যাট, তাদের খাদ্যের সংকট দেখা যায়। আচ্ছা। এবং তারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের কিছু কিছু অঞ্চলে ফলের বাগান যেগুলোতে ক্ষতিগ্রস্ত কম হয়েছিল সেখানে এসে তারা বাসা বাঁধে। এরকমই একটা গ্রাম ছিল নিপা গ্রাম। সেই নিপা গ্রামের কাছে একটি ফলের বাগানে বেশ কিছু বাদুড় বাসা বাঁধে এবং সেই ফলের বাগানের একদম পাশেই ছিল একটি শূকরের ফার্ম। শূকরের ফার্মে বেশ কিছু কর্মী চাকরি করতেন। তারা লক্ষ্য করেন যে কিছু শূকর একটু অসুস্থ হয়ে পড়ছে, একটু ঝিমিয়ে পড়ছে। যেটা হয়েছিল, সেই শূকর ফার্মের আশপাশ দিয়ে যাওয়ার সময় সেই বাদুড়গুলোর আধ খাওয়া ফল অথবা তাদের যে মল ত্যাগ এইসবগুলো শূকরের ফার্মে করেছে এবং সেই আধ খাওয়া ফলের মধ্যে থাকা ভাইরাস এবং এই মলের মধ্যে থাকা ভাইরাস গ্রহণ করে শূকরগুলো অসুস্থ হয়েছে। এবং শূকরগুলোকে জবাই করতে গিয়ে এই শূকর ফার্মের যে কর্মীরা তারা অসুস্থ হয়েছেন এবং প্রায় 100 কর্মী কয়েক মাস সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে প্রায় 100-র ওপর কর্মী কিন্তু মৃত্যু হয়। তো তখন ওই রোগীদের মধ্যে থেকে ভাইরাস নমুনা সংগ্রহ করে প্রথম বোঝা যায় যে আমরা একটা নতুন ধরনের ভাইরাস নিয়ে ডিল করছি। এটা প্যারামিক্সো ভাইরাস বলে বোঝা যায় এবং তার সিকোয়েন্সিং করে দেখা যায় যে অস্ট্রেলিয়ার ঘোড়ার একটা ভাইরাস যার নাম হচ্ছে হেন্ড্রা ভাইরাস, তার একেবারে একই ফ্যামিলির অন্তর্গত একটা নতুন ভাইরাসের হদিশ পাওয়া যায়, যেটার পরে ওই গ্রামটির নামাঙ্করণে এই ভাইরাসটার নাম দেওয়া হয় নিপা ভাইরাস। এবং হেন্ড্রা এবং নিপা মিলিয়ে প্রথম 2000 সালে একটি নতুন ভাইরাস ফ্যামিলির নাম দেওয়া হয় হেনিপা ভাইরাস। 2001-এ শিলিগুড়িতে অজানা জ্বর হয়, আমাদের শিলিগুড়ির অজানা জ্বর। হ্যাঁ, মোটামুটি প্রায় 66 জন রোগীর মধ্যে এই জ্বর পাওয়া যায় এবং তাতে কিন্তু প্রায় 50-এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়। এবং এই জ্বরটা যে নিপা সেটা কিন্তু তারপরে প্রায় 5 বছর অবধি জানা যায়নি। 2007-এ নদিয়া জেলায় প্রথম 5 জনের এই এনকেফ্যালাইটিস সিমটম হয় এবং তখন প্রথম ডায়াগনোসিস হয় যে ভারতবর্ষের মধ্যে নিপা ভাইরাস এসেছে। 2001 থেকে 2006 এই রিপোর্টগুলোর ফলে কিন্তু প্রথম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ডক্টর ভি রভি, বিখ্যাত ভাইরোলজিস্ট ভারতবর্ষের, এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডাক্তাররা এবং আমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তখন ভাস্বতী ম্যাডাম ছিলেন, 2006 কিন্তু তারা নিপা ভাইরাসের জন্য প্রথম পরীক্ষা করেন। 2006 গিয়ে আমরা প্রথম লেবেল করি যে 2001-এর এপিডেমিকটা ছিল নিপা। 2007-এর পরে কিন্তু ভারতবর্ষে দীর্ঘদিন নিপা ভাইরাস হয়নি। জুলাই 2018-তে কালিকাটে একজন পুরুষ যুবক, তার জ্বর হয় এবং জ্ঞান হারিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসার পরে সেই রোগীর প্রাণহানি ঘটে। তার ভাই, তার বাবা, তার পিসি, তার ঘনিষ্ঠ আরও কয়েকজন বন্ধুবান্ধব, হাসপাতালের চিকিৎসা কর্মী, যেখানে তার সিটি স্ক্যান হয়েছিল সেই সিটি স্ক্যানের রেডিওগ্রাফি টেকনিশিয়ান, হাসপাতালে তার পাশের বেডের বাড়ির পরিজন, সব মিলিয়ে প্রায় 22 জন আক্রান্ত হন। তাকে নিয়ে যেই 23 জনের টোটাল যে সংখ্যা, এই 23 জনের মধ্যে কিন্তু 21 জনের মৃত্যু ঘটে। এবং তারপরে 2019, 20, 21, 22-এ কেরালাতে এনকেফ্যালাইটিসের আউটব্রেকে কখনো 6 জন, কখনো 2 জন, কখনো 1 জন নিপা কিন্তু হয়েছে, কিন্তু কখনোই এটা ব্যাপক আকার ধারণ করেনি। 2007-এর পরে এই প্রথম আমরা পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস পেলাম। একমাত্র পশ্চিমবাংলার এই আউটব্রেকেই আমরা কিন্তু 100% প্রাণ ফিরিয়ে দিতে পেরেছি।
সায়ন্তনদা, এটা আমাদের ক্ষেত্রে আনন্দের কথা যে দুজন রোগীকে আমরা বাঁচাতে পেরেছি, কিন্তু যেহেতু ইন্ডেক্স কেস মানে প্রথম কেস তিনি তো মারা যাচ্ছেন, তাহলে এই খেজুর রসের সিজনে এই রকমের রোগী পেলে কি সবার ক্ষেত্রেই নিপার মলিকুলার ডায়াগনস্টিক টেস্ট করা প্রয়োজন? দেখা যাচ্ছে যে নিপা ভাইরাসের যে প্রাথমিক রোগীর ক্ষেত্রে যে সংক্রমণটা, সেই সংক্রমণটা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনোভাবে বাদুড়ের সাথে একটা কন্ট্যাক্ট পাওয়া যাচ্ছে। কিরকম কন্ট্যাক্ট? খেজুরের রস হচ্ছে বাদুড়ের অত্যন্ত প্রিয় খাবার। তারা রাত্রিবেলায় এসে সেই খেজুরের রস খাচ্ছে, কখনো কখনো তারা হাঁড়ির মধ্যে পড়ে যাচ্ছে। বাদুড়রা যখন রস খেতে আসছে তখন কিন্তু তারা সেই রসের মধ্যে মল বা মূত্র ত্যাগ করছে। যা পেয়েছি তাতে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই বাংলাদেশে কোনো না কোনোভাবে খেজুরের রস অথবা তারির সেবনের একটা যোগাযোগ রয়েছে। তারির অ্যালকোহলের পার্সেন্টেজটা 3 থেকে 5%, কখনো খুব বেশি হলে 7-8%, 10%-এর কম হয়। এই অ্যালকোহলের ফার্মেন্টেশনে কিন্তু নিপা ভাইরাস মরছে না। দেখা যাচ্ছে যে যখনই খেজুর রসটাকে ফোটানো হচ্ছে 100 ডিগ্রিতে গুড় তৈরি করার জন্য, সেই গুড় তৈরি করার ফোটানোর পদ্ধতিতে কিন্তু নিপা ভাইরাসটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। গুড়ের খাবার, তার থেকে নিপা ভাইরাস ছড়ানোর মতন কোনো কিছু দেখা যাচ্ছে না। আমার মত হচ্ছে প্রাথমিক যে জাপানিজ এনকেফেলাইটিস এবং এছাড়া শীতকালে যে এনকেফেলাইটিসগুলো কমনলি হয়, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এনকেফেলাইটিস এবং এন্টেরোভাইরাল এনকেফেলাইটিস এবং স্ক্রাব টাইফাস এই জুলাই থেকে নভেম্বর, এই পরীক্ষাগুলো করে নিয়ে যদি নেগেটিভ আসে তখনই আমাদের নিপার কথা ভাবতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি এনকেফেলাইটিসের সাথে শ্বাসকষ্টের সমস্যা হয়, যিনি সুস্থ ছিলেন তার হঠাৎ করেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কাশি হচ্ছে। করোনার পরে আমরা জেনে গেছি যে অক্সিজেন স্যাচুরেশন দেখার একটা যন্ত্র পাওয়া যায়। দেখা যাচ্ছে যে অক্সিজেন স্যাচুরেশনটা 95-এর কম বা 90-এর কম নেমে যাচ্ছে। এমত অবস্থায় যদি এনকেফেলাইটিস এবং এআরডিএস এই দুটো একসাথে দেখা যায়, তাহলেই আমরা নিপার কথা কিন্তু বেশি করে ভাবব। অথবা প্রাথমিক অসুখগুলো ধরা না পড়লে তারপরে আমরা নিপার কথা ভাবব। নিপাটা করোনার মতন এরকম জনে জনে ছড়িয়ে যাওয়ার মতন কোনো অসুখ নয়। নিপার ক্ষেত্রে কিন্তু আমরা একটা চিত্র বারবার দেখছি, সেটা হচ্ছে প্রাথমিক ইন্ডেক্স কেস তার থেকে কয়েকজনের ছড়াচ্ছে, কিন্তু এই যে সেকেন্ডারি কেস তার থেকে প্রায় কারোরই ছড়াচ্ছে না। ঠিক। এই দুজন নার্সকে কিন্তু তার বাড়ির লোক খুব কাছ থেকে হ্যান্ডেল করেছেন। যে কোনো জ্বরের রুগী এলেই আমরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যে ব্যবহার করি এমনটা তো নয়। নার্স কাছ থেকে তার কেউ স্যাম্পল নিয়েছেন, কেউ তার শুশ্রূষা করেছেন, কেউ ভেন্টিলেটরে তাকে ইনটিউবেট করেছেন, একাধিক চিকিৎসক চিকিৎসা করেছেন। আমরা প্রায় 100-2 মানুষের মধ্যে কন্ট্যাক্ট ট্রেসিং করেছি, টেস্টিং করেছি, সবার মধ্যে নিপা আরটিপিসিআর করেছি, কেউ পজিটিভ আসেননি। তাহলে সাধারণ মানুষের যে প্রশ্নটা থেকে যায়, নিপা তো একটা জুনোটিক ডিজিজ, প্রকৃতি থেকে মানুষের মধ্যে আসা একটি সংক্রমণ। তো এই জুনোটিক রোগ সম্পর্কে কিভাবে সাবধানতা অবলম্বন করবেন? সমস্ত স্বাস্থ্যকর্মীদের ইউনিভার্সাল প্রিকশন নিতে হবে। ইউনিভার্সাল প্রিকশনের কথা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক দিন ধরে বলছেন। আমরা সবাই ডাক্তারিতে কিন্তু ইউনিভার্সাল প্রিকশনের কথা পড়েছি। এবং ইউনিভার্সালের পাশাপাশি ড্রপলেট প্রিকশন বা এরোসল প্রিকশন, অর্থাৎ একটা N95 মাস্ক, নিদেন পক্ষে একটা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করে এই রোগীর শুশ্রূষা করা। ইউনিভার্সাল প্রিকশনের মধ্যে হ্যান্ড হাইজিন রয়েছে, ইউনিভার্সাল প্রিকশনের মধ্যে গ্লাভস পরা রয়েছে। কোনো স্যাম্পল আমরা কালেক্ট করি, সেই প্রত্যেকটা স্যাম্পলই ইনফেকশাস হতে পারে, এটা ধরে নিয়েই হ্যান্ডেল করার শিক্ষা রয়েছে। দেখো, জুনোটিক ডিজিজ মানেই কিন্তু নিপা এটা নয়। পৃথিবীর ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ জুনোটিক ডিজিজ হচ্ছে জলাতঙ্ক। দ্বিতীয় যে জুনোটিক রোগগুলোকে দেখা যায় সেটা হচ্ছে বর্ষাকালে জুলাই থেকে নভেম্বরে প্রচণ্ড আমরা পশ্চিমবঙ্গের মধ্যে লেপ্টোস্পাইরা দেখি। গ্রাম বাংলায় আর একটা অসুখ খুব হয়, সেটাকে বলে ব্রুসেলোসিস। মহারাষ্ট্র এবং কর্ণাটকায় বন জঙ্গলের মধ্যে দেখা যায় কায়াসানুর ফরেস্ট ডিজিজ। এবং গুজরাট এবং রাজস্থানে আমরা জানি ক্রিমিয়ান কঙ্গো হেমারেজিক ফিভারের কথা। এছাড়াও যে রোগটির কথা আমরা বারবার বলছিলাম, জাপানিজ এনকেফেলাইটিস। নিপারও কি ভ্যাকসিন আছে? কোভিডের কিছুদিন আগে থাকতেই একটা বিশেষ ধরনের ভ্যাকসিন রিসার্চ আমাদের যে কোনো রোগের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করার ব্যাপারটাকে অত্যন্ত সহজ করে দিয়েছে। এই ভ্যাকসিন রিসার্চকে বলা হয় যে ভ্যাকসিন প্ল্যাটফর্ম আগে থেকেই এমনভাবে বানিয়ে রাখো যে যাই রোগ আসবে সেই রোগের জেনেটিক কোডটা সেটা যেই মুহূর্তে আমরা জানতে পারবো, সেই প্ল্যাটফর্মের ভেতরে আমরা ঢুকিয়ে দিলেই সেটা সেই রোগের ভ্যাকসিন হিসেবে তৈরি হবে। একদম। এইটা প্রাথমিকভাবে সব থেকে সফলভাবে তৈরি করেন অক্সফোর্ড ইউনিভার্সিটির জেনার ইনস্টিটিউটে সারা গিলবার্ট এবং অ্যাড্রিয়ান হিল প্রফেসর, তাদের যে দল।
2019 সালে তারা সফলভাবে এবোলা ভ্যাকসিন তৈরি করেন এবং 2019-এর শেষে যখন কোভিড এলো 2020-তে তারা কিন্তু অত্যন্ত দ্রুত এই ভ্যাকসিন প্ল্যাটফর্মের ওপরে কোভিড ভ্যাকসিন তৈরি করেন, যেটা আমরা জানি যে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি এবং ভারতবর্ষের সেরাম ইনস্টিটিউট, এই দুটো কোম্পানি, WHO এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ভারত সরকারের এই 4টি সংস্থার যৌথ প্রয়াসে সারা পৃথিবীর বুকে আমরা প্রচুর সংখ্যক কোভিড ভ্যাকসিন পৌঁছে দিতে পেরেছিলাম, যে ভ্যাকসিনটার নাম আমরা জানি কোভিশিল্ড ভ্যাকসিন। এই প্ল্যাটফর্মের ওপর নিপারও একটা ভ্যাকসিন তৈরি করা হয়েছে, যেটার খুব ভালো এফিকেসি দেখা যাচ্ছে অ্যানিমাল মডেলে, এবং ফেজ 1 ট্রায়ালে দেখা যাচ্ছে যে মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করলে কোনো ক্ষতি হচ্ছে না এবং বেশ ভালোই ইমিউনিটি তৈরি হচ্ছে। কিন্তু নিপার ভ্যাকসিন কিন্তু এখনো বাজারে নেই। মুশকিল যেটা, সেটা হচ্ছে নিপা রোগটা ছড়ায় না তো, ঠিক। আর নিপা রোগ কখন কার হবে বলাটা খুব মুশকিল। তো কাকে ঠিক ভ্যাকসিনেট করা হবে এই ব্যাপারটা ডিটারমাইন করাটা খুব মুশকিল। সুতরাং নিপার ক্ষেত্রে বৃহত্তর পপুলেশনের সমস্ত মানুষকে ভ্যাকসিন দিয়ে সেটা কতটা এফেক্টিভ হবে সেটা এখনো জানা নেই। ঠিক। তাহলে নিপা থেকে বাঁচতে সাধারণ মানুষের জন্য উপদেশ তুমি কি দেবে? এক, যদি শুধুমাত্র ধুম জ্বর আসে, সাথে কোনো রেসপিরেটরি সিমটম নেই, তাহলে অতি দ্রুত ডাক্তারের কাছে যান। 2 নম্বর হচ্ছে, জ্বর এসে কেউ যদি ভুল বকেন এবং অজ্ঞান হয়ে যান, তাহলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। শুধু তাই নয়, চেষ্টা করুন গ্লাভস এবং মাস্ক ব্যবহার করে রোগীকে নিয়ে যান। এবং চিকিৎসকদের জন্য আমার এটাই বলার যে বেলেঘাটা আইডি হসপিটালের ক্যাম্পাসের মধ্যে আপনারা জানেন ICMR এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অন ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং এইমস কল্যাণীতে নিপা ভাইরাসের রোগ নির্ণয়ের ডায়াগনস্টিক কিট রয়েছে। যদি সন্দেহ হয় চিকিৎসকদের, তাহলে দ্রুততার সাথে আমাদের কাছে স্যাম্পল পাঠাতে পারেন, আমরা ডায়াগনোজ করব। এবং নিপা ভাইরাস প্রমাণিত হওয়ার সাথে সাথে যদি আমরা অতি দ্রুত অ্যান্টিভাইরাল চালু করি, তাহলে কিন্তু আমরা নিপা ভাইরাসেও রোগীর সম্পূর্ণ প্রাণ বাঁচাতে সক্ষম হব। চতুর্থ মেসেজ হিসেবে আমাদের অবশ্যই রাখা উচিত যে যতই আপনি পশুপ্রেমী হন, বাদুড় নিয়ে ঘাঁটাঘাঁটি না করাই ভালো, প্রপার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট না পরে। 1, 2 হচ্ছে যে খেজুর রস, এই খেজুর রস খাওয়া নিয়ে সরকারের যদি কোনো রেগুলেটরি আইন কানুন বানানো যায়, কোনো শৃঙ্খলা তৈরি করা যায়, খুব ভালো হয়। জানি অনেকের কাছেই খেজুর রস খুব প্রিয় একটি খাবার, তাও চিকিৎসক হিসেবে সরাসরি খেজুর রস খাওয়াকে আমি বারণই করব। যদি খেজুর রসকে বিশেষভাবে প্রসেস করে বিক্রি করা হয়, তাহলে সেটা খেলে হয়তো কোনো সমস্যা হবে না। এবং গাছের তলায় পড়ে থাকা যে ফল আধ খাওয়া, এই ফল খাওয়াকে আমি বারণই করব। অসংখ্য ধন্যবাদ সায়ন্তনদা, শ্রোতাদের জন্য নিপা ভাইরাস সংক্রান্ত একটি সম্পূর্ণ চিত্র তুলে ধরার জন্য। ধন্যবাদ। আকাশবাণী কলকাতা পডকাস্টে আজ শুনলেন নিপা ভাইরাস সংক্রমণ ও সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এইমস কল্যাণের সংক্রামক ব্যাধি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডাক্তার সায়ন্তন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন গবেষক বিজ্ঞানী ডক্টর নীলোৎপল বন্দ্যোপাধ্যায়।